কল্পনা করুন একজন এমন ব্যক্তি যে অফিসে যায় না, মিটিং করে না, দিনভর কাজে ডুবে থাকে না, তবুও শত কোটি টাকার মালিক। যখন পুরো দুনিয়া বিজনেসের পেছনে দৌড়াচ্ছিল, সে সমুদ্রের কিনারে বসে বসে আরাম করছিল আর তার ব্যাংক ব্যালেন্স লাগাতার বাড়ছিল। সত্যি কি এটা সম্ভব? সত্যি কি অধিক মেহনত না করে বুদ্ধি খাটিয়ে একটা সিস্টেম বানিয়েও ধনী হওয়া সম্ভব? আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটা অমূল্য বই, দ্য লেজি বিলিয়নিয়ারের ব্যাপারে, যেটা লিখেছেন রবার্ট স্টিফেন। এই বইটিতে বলা হয়েছে কিভাবে তিনি কম কাজ বেশি মাথা খাটানোর সিদ্ধান্তের উপর চলে একটা এমন সিস্টেম বানিয়েছেন যেটা তাকে দুনিয়ার সবচেয়ে লেজি ধনীদের লিস্টে নিয়ে এসেছে, যেখানে সবাই এটাই বলতো মেহনত করো, বিজি থাকো, তা না হলে পিছিয়ে যাবে। কিন্তু রবার্ট একদিন নিজেকে জিজ্ঞেস করে, সফলতার মতলব শুধু কি ব্যস্ত থাকা, নাকি সঠিকভাবে চিন্তা ভাবনা করার সিস্টেম বানানো একটা রাস্তা হতে পারে? সমুদ্রের পাড়ে বসা মানুষ যে দিনে শুধু 30 মিনিট সময় দিত আর $10 কোটি কোম্পানি রান করত। রবার্টের জীবন ড্রিম লাইফের থেকে কম ছিল না। প্রতিদিন সকালে দেরিতে উঠত, সমুদ্রের পাড়ে বসে কফি খেত আর শুধু 30 মিনিট নিজের ফোনে খরচ করত। শুধু এটুকুতেই তার $multi-billion কোম্পানি চলত। তিনি শিখিয়েছিলেন, কাজ করবেন না, কাজ করান। সময়কে বিক্রি করা বন্ধ করুন, সময়কে কিনুন। এই বইটির নির্দেশনা এটাই। বিজি হবেন না, স্মার্ট হন। অধ্যায় 1, কিছু না করাও একটা আর্ট। এই অধ্যায়ে রবার্ট এর চিন্তাধারাকে সম্পূর্ণ আলাদা রূপে দেখানো হয়েছে, যা পারম্পরিক সফলতার পরিভাষাকে চ্যালেঞ্জ জানায়। যেখানে পুরো দুনিয়া লাগাতার দৌড়ঝাঁপকে সফলতার সিঁড়ি বলে বিশ্বাস করত, বেশি মেহনত করা, গভীর রাত পর্যন্ত জাগা, তবেই কিছু হবে, সেখানেই লেখক একটা সম্পূর্ণ আলাদা দিশাতে চলার চিন্তা করেন। তিনি বিশ্বাস করেন থামা জরুরি, থেমে চিন্তা করা এবং সিস্টেম বানানো হলো আসল বুদ্ধিমত্তা। তার জন্য আসল ধনী হওয়া কোনো অলস্য নয়, বরঞ্চ একটা বুদ্ধিমত্তার অবস্থা। এখানে আপনি নিজেকে বারবার একটা প্রশ্ন জিজ্ঞেস করেন। আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করার স্বাধীনতা দিচ্ছেন, আমি কি ওই কাজটাই করছি যেটা সবচেয়ে জরুরি? লেখক বলেন, যখন মানুষ নিজের শরীরকে মজবুত করার জন্য এক্সারসাইজ করে, তখন সে তার আইডিয়াগুলোর ব্যায়াম করায়, চিন্তা করে, গভীরভাবে চিন্তা করে আর চিন্তা ভাবনা করে এমন সিস্টেম তৈরি করে যা তার জন্য কাজ করে। যখন মানুষ সংঘর্ষের মধ্যে ফেসে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু করতে থাকে, ঠিক তখনই লেখক এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে মেহনত নয়, মেশিনারি কাজ করবে। তিনি তার জীবনে একটা অত্যন্ত সরল কিন্তু প্রভাবশালী নিয়ম ব্যবহার করেছেন। কাজ কম করো, চিন্তা বেশি করো আর সিস্টেম বানাও। এই চিন্তাধারা আমাদের বলে, প্রতিটা সময় ব্যস্ত থাকা সফলতা নয়, বরঞ্চ সঠিক সময় সঠিক জিনিসে মাথা কাটানো আসল সফলতা। লেখক বিশ্বাস করেন, যদি আপনি সব কাজ নিজে করছেন, তবে আপনি আপনার এনার্জি নষ্ট করছেন। আসল চালাকি হলো আপনার এমন সিস্টেম বানান যা আপনার উপস্থিতি ছাড়া চলতে থাকে। এই অধ্যায় আমাদের শেখায়, কিছু না করাও একটা আর্ট। শর্ত হলো আপনি এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছেন যা আপনাকে ছাড়া সামনে এগোতে পারে। অধ্যায় 2, দ্য বিজনেস অফ ডুইং নাথিং। এই অধ্যায়ে লেখক এই চিন্তাধারায় আমাদের সামনে আসে, যা তাকে ভিড় থেকে আলাদা করেছে এবং সবার থেকে সামনে এগিয়ে নিয়ে গেছে। যেখানে তার কলেজের সাথীরা চাকরির পেছনে ভাগছিল, ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছিল, তখন লেখক একটা গভীর প্রশ্নে ডুব দিয়েছিলেন, যদি আমি আমার পুরো লাইফ কাজই করতে থাকি, তবে আসলে বাঁচবো কখন? এই প্রশ্নটাই তার জীবনের দিশা তৈরি করে। তিনি বুঝতে পারেন, জীবনের উদ্দেশ্য শুধু ব্যস্ত থাকা নয়, বরং এমন সিস্টেম দাঁড় করানো যা আপনাকে ছাড়া চলতে পারে এবং ফল দিতে পারে। এই চিন্তা ভাবনা থেকেই তিনি একটা ব্লুপ্রিন্ট তৈরি করেন, যেখানে লেখক তার সময়কে 4টি অংশে ভাগ করেন: চিন্তা করার জন্য, শেখার জন্য, সিস্টেম বানানোর জন্য এবং সবচেয়ে কম সময় নিজের কাজ করার জন্য। তিনি বিশ্বাস করতেন, আপনার আসল দায়িত্ব কাজ করা নয়, বরং এমন সিস্টেম বানানো যা নিজেই কাজ করে। উদাহরণ হিসেবে, যখন তার বন্ধু নিজের রেস্টুরেন্টে নিজে কাউন্টারে দাঁড়িয়ে থাকতো, অর্ডার নিত এবং রাত পর্যন্ত কাজ করত, সেখানে লেখক শুধু একবার ওপেনিং ডেতে রেস্টুরেন্টে পা ফেলেছিল। এরপর তিনি একজন যোগ্য ম্যানেজার হায়ার করেন এবং একটা সাপ্তাহিক রিপোর্টিং সিস্টেম তৈরি করেন এবং প্রতিটি ট্রানজ্যাকশনকে একটা অটোমেটিক নোটিফিকেশন অ্যাপস এর মাধ্যমে জুড়ে দেন। তার শুধু রিপোর্ট করতে হতো, তাও সমুদ্রের কিনারে বসে কফি খেতে খেতে। তার ফর্মুলা ছিল, জব বানাবেন না, এমন সিস্টেম বানাবেন যা আপনাকে শুয়ে থাকা অবস্থায় কামিয়ে দেবে। এই অধ্যায় স্পষ্ট করে, সফল হওয়ার জন্য আপনার সবসময় মেহনত করার প্রয়োজন নেই, বরং স্মার্ট সিস্টেম বানানোর প্রয়োজন, যাতে আপনার মেহনত একবার লাগে আর এর ফল বারবার পাবেন। লেখকের এই মাইন্ডসেট আমাদের শেখায়, যদি আপনি পুরো দিন নিজের সবকিছু করতে থাকেন, তবে আপনি একটা বিজনেসের মালিক নন, বরঞ্চ নিজের সবচেয়ে ক্লান্ত কর্মচারী হয়ে যাবেন। তাই কাজ করার নয়, কাজ করানোর বিজনেস শুরু করুন। এটাই আসল বিজনেস অফ ডুইং। চ্যাপ্টার 3, দ্য আর্ট অফ সেইং নো। এই অধ্যায়ে লেখক এমন একটা মানসিকতার কথা বলেছেন যা তাকে শুধু ধনী বানায় না, বরঞ্চ তাকে ফোকাস ক্লিয়ার করতে এবং ভিশনারি বানিয়ে তোলে। যেখানে বেশিরভাগ মানুষ সবগুলো সুযোগকে ধরার চেষ্টা করে, তখন লেখক এর সিদ্ধান্ত হচ্ছে, যতটুকু জরুরি ততটুকুই চয়েস করুন। তার কাছে প্রতি সপ্তাহে ডজন ডজন অফার আসতো: ক্রিপ্টো ইনভেস্টমেন্ট, ব্র্যান্ড ডিলস,
নতুন স্টার্টআপ পার্টনারশিপ এবং দ্রুত রিটার্ন আসা আইডিয়া। কিন্তু তিনি শিখিয়েছিলেন প্রতিটি সুযোগকে ধরা জরুরি নয়, বরঞ্চ তার মধ্যে শুধু সঠিকগুলোকে চয়েস করা আসল বুদ্ধিমত্তা। লেখক শুধুমাত্র 1% সুযোগকে হা বলতেন, আর বাকিগুলোকে শান্তিতে না বলতেন, আর ধন্যবাদের সাথে বিদায় করতেন। তার চিন্তাধারা অনেক স্পষ্ট ছিল। প্রতিবার যখন আপনি ডিস্ট্রাকশনকে হা বলেন, তখন আসল সুযোগকে না করছেন। এই লাইনটা সফলতার মূল সিদ্ধান্ত ছিল। লেখক বিশ্বাস করেন সফল হওয়ার জন্য সর্বপ্রথম লাইফে স্পষ্টতা আনা জরুরি। কোন জিনিসটা আপনার জন্য সত্যি জরুরি আর কোনটা শুধু বাইরের সমাজ দেখানোর মতো। তিনি বুঝতে পারেন প্রতিটা চমকারো জিনিস শোনা হয় না, আর প্রতিটা ইনভেস্টমেন্ট, প্রতিটা ডিল কিংবা প্রতিটা নতুন ফ্রেন্ড আপনার ভিশনের সাথে মিল খায় না। তার ভাবনা ছিল না বলা কোনো অসভ্যতা নয়, বরঞ্চ নিজের প্রাথমিকতা রক্ষা করা। এটাই কারণ ছিল তিনি কেবল ওই জিনিসগুলোতেই হা বলছিলেন যেগুলো তার বানানো সিস্টেম এবং দীর্ঘকালীন দৃষ্টিকোণের সাথে পুরোপুরি মিলত। তার সিদ্ধান্ত কখনো ভাবনার উপর নয়, বরঞ্চ লজিকের উপর হতো। তিনি নিজেকে সবসময় এটা মনে করিয়ে দিতেন, অন্যদের খুশি করার জন্য হা বলা নিজের ফোকাসকে নষ্ট করা। এই অধ্যায় আমাদের শেখায় না বলা একটা আর্ট। যদি এটা শিখে নেওয়া যায় তবে লাইফে শান্তি, স্পষ্টতা এবং আসল সফলতা পাওয়া সহজ হয়ে যায়। চ্যাপ্টার 4, আউটসোর্সিং জীবনের স্বাধীনতা। এই অধ্যায়ে লেখক স্টিফেন ওই রণনীতি সামনে এনেছেন যা তাকে বিজনেসে এবং নিজের প্রতিদিনকার জীবনের দৌড়ঝাঁপ থেকে পুরোপুরি স্বাধীন করে দিয়েছে। লেখকের বিশ্বাস ছিল যদি কোনো কাজ তার ভীষণ চিন্তাধারা কিংবা ক্রিয়েটিভিটির সাথে সম্পূর্ণ জুড়ে না থাকে তবে সেটা করার কোনো মানে নেই। এজন্য তিনি শুধু বিজনেসের কাজই নয়, বরঞ্চ তার নিজের পুরো পার্সোনাল লাইফকেও সম্পূর্ণরূপে আউটসোর্স করে দিয়েছিলেন। ট্যাক্স ফাইলিং থেকে শুরু করে মিটিং শিডিউল করা পর্যন্ত, বাসার খাবার দাবার থেকে শুরু করে পরিবারের দায় দায়িত্ব পর্যন্ত সমস্ত কাজ কোনো না কোনো যোগ্য ব্যক্তি, অ্যাপ কিংবা সিস্টেমকে দিয়ে দিয়েছিলেন। তার নিয়ম স্পষ্ট ছিল, যেই কাজ শুধু আমি করতে পারি সেটাই আমি করব, বাকি সব অন্য কাউকে দিয়ে দেব। লেখক বুঝতে পারেন সবচেয়ে মূল্যবান জিনিস সময়, আর ওই প্রতিটি ছোট বড় কাজ যা তার মেন্টাল ক্লিয়ারিটি এবং প্রোডাক্টিভিটি এনার্জিকে খাচ্ছিল, এগুলোকে তিনি ধীরে ধীরে বাইরে বের করে দিয়েছিলেন। সেটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হোক, টাস্ক অটোমেশন টুল হোক, ক্যালেন্ডার অ্যাপ হোক বা ডেলিভারি সার্ভিস, তিনি প্রতিটি সুবিধার ভরপুর স্মার্ট ব্যবহার করেছিলেন যাতে তার মস্তিষ্ক শুধু বড় চিন্তা ভাবনা এবং সিস্টেম ডিজাইনে লেগে থাকে। তার জন্য আউটসোর্সিং শুধু একটি সুবিধা ছিল না, বরঞ্চ একটা জীবনশৈলী, ফিলসফি ছিল, যেখানে তিনি প্রতিদিন তার টাইম এবং এনার্জির বিনিয়োগ সেখানেই করতেন যেখানে আসলেও সিরিয়াসলি ম্যাটার করতো কিছু। এই অধ্যায় আমাদের শেখায় যদি আমরা আমাদের নিজেদের প্রত্যেকটা ছোট ছোট কাজকে নিয়ে সারাদিন আউলিয়ে থাকি তবে কখনো গভীরভাবে চিন্তা করতে পারবো না যেভাবে আসল গ্রোথ আসে। এজন্য আউটসোর্সিং শুধু ধনীদের জন্য নয়, এটা বুদ্ধিমানদের জন্য, আর এটাই লেখকের আসল স্বাধীনতার পুঁজি ছিল। চ্যাপ্টার 5, লেজিনেস এর উত্তরাধিকার। এই অধ্যায়ে লেখকের যাত্রা তার চরম পর্যায়ে পৌঁছায়, যেখানে সে শুধু একজন কোটিপতি নন, বরঞ্চ একজন ভিশনারি লিডার হয়ে ওঠেন। এখন তার উদ্দেশ্য শুধু টাকা কামানো ছিল না, বরঞ্চ একটা এমন ব্যবস্থা ছেড়ে যাওয়া ছিল যা আসন্ন প্রজন্মকে এটা শেখাতে পারে যে সফলতার রাস্তায় শুধু দৌড়ানোর মাধ্যমে পাওয়া যায় না, বরঞ্চ চিন্তা ভাবনা, রণনীতি এবং সিস্টেমের মাধ্যমে আসে। এই উদ্দেশ্যতে তিনি শুরু করেছিলেন দ্য লেজি বিলিয়নিয়ার ফাউন্ডেশন, এমন একটা সংস্থা যা যুবা উদ্যোক্তাদের শেখায় কম থেকে কম মেহনতে অধিকতম পরিণাম কিভাবে পাওয়া যায়। লেখকের বিশ্বাস ছিল আজকের দুনিয়া হাসিল কালচারে এতটা ডুবে আছে যে মানুষ নিজের জন্য চিন্তা করতে ভুলে গেছে, কিন্তু তিনি এটা প্রমাণ করে দিয়েছেন চিন্তা করার অভ্যাস তৈরি করার মাধ্যমে কিভাবে $1 বিলিয়ন কোম্পানির স্থাপনা হতে পারে। এই সংস্থাতে তিনি যুবকদের শেখাতেন কিভাবে নিজের এনার্জিকে চিন্তা ভাবনা এবং সিস্টেম আর স্ট্র্যাটেজি বানাতে লাগিয়ে এমন লাইফ ডিজাইন করতে পারে যেখানে কাজ কম আর সুযোগ সুবিধা বেশি। তার দৃষ্টিকোণ পরিষ্কার ছিল, সময়ের পেছনে দৌড়াবেন না, সময় কিনুন। মেহনতের মাধ্যমে নয়, বুদ্ধিমত্তার মাধ্যমে সামনে এগোন। তিনি দেখিয়েছিলেন আসল সফলতার টাকা নয়, চিন্তা করার স্বাধীনতা। এই অধ্যায়ের মাধ্যমে এটি স্পষ্ট হয় আর লেখকের লেজিনেস কোনো দুর্বলতা ছিল না, বরঞ্চ এটা একটা সুপরিকল্পিত ফিলসফি যা এখন লাখ লাখ মানুষকে প্রেরণা দেয়া ওয়ারিশ হয়ে উঠেছে। রবার্ট স্টিফেনের দর্শন, কম কাজ অধিক চিন্তা আসল স্বাধীনতার চাবি। রবার্ট স্টিফেনের জীবন শুধু একটা কাহিনী নয়, বরঞ্চ একটা নতুন নজরিয়া, এমন একটা নজরিয়া যা পুরো হাসেল কালচারকে ওপেনলি চ্যালেঞ্জ করে। তার দর্শন সরাসরি গভীর ও প্রচন্ড প্রভাবশালী। সময়ের পেছনে ভাগবেন না, সময়কে কিনুন। অধিক মেহনত করবেন না, অধিক স্মার্ট চিন্তা করুন। ধন কামাবেন না, মূল্য তৈরি করুন এবং ধন নিজেই আসবে। তিনি বিশ্বাস করতেন যদি আপনি সবসময় দৌড়াতে থাকেন তবে কখনো চিন্তা করতে পারবেন না। যদি আপনি এই চিন্তাধারাকে আপন করতে চান তবে ছোট একটা স্টেপের মাধ্যমেও শুরু করা যেতে পারে। প্রতিদিনকার একটা ছোট কাজ অন্য কাউকে দিন, যেমন বিল পেমেন্ট করা বা গ্রোসারি অন অর্ডার। সিস্টেম থিঙ্কিং আপন করুন। নোট কিংবা গুগল সেটের মতো জিনিসের মাধ্যমে আপনার কাজগুলোকে ব্যবস্থিত করুন। না বলতে শিখুন। প্রতিটি চকচকে জিনিস জরুরি নয় যে শোনা হবে। আপনার স্কিলের পেছনে বিনিয়োগ করুন, মেহনতের পিছনে নয়।
আর সবচেয়ে জরুরি, প্রতি সপ্তাহে নিজের সাথে বসুন, কোনো রকম কাজ ছাড়া শুধু চিন্তা করার জন্য। সারমর্ম এটাই যে রবার্ট স্টিফেন আমাদের দেখিয়েছেন আসল সফলতা ঘাম ঝাড়ানোর মধ্যে নয়, চিন্তাধারা এবং সিস্টেমের মাধ্যমে আসে। টাকা সবচেয়ে বড় পুঁজি নয়, সময় এবং মাইন্ডসেট সবচেয়ে বড় পুঁজি। এখন ফয়সালা আপনার। আপনি কি ভিড়ের মধ্যে থাকবেন, নাকি আপনার ভাবনা চিন্তাকে ব্যবহার করে কিছু আলাদা এবং সত্যিকার অর্থেই তৈরি করবেন? যদি সামারিটি আপনার কাছে প্রেরণাদায়ক মনে হয় এবং হেল্পফুল হয়, তবে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।